আরে বাহ, খাবারটা যে টেস্টি হয়েছে মনে হচ্ছে না যে ঘরে বানানো। হ্যাঁ ঠিক বলছিস সুদীপ, আমি তো এইসব খাবার পছন্দই করি না, কিন্তু খাবারটা স্নেহা দিয়েছিল বলে একবার টেস্ট করে দেখলাম, সত্যি খাবারটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ মা, আমি বলছিলাম ও খুব ভালো রান্না করতে পারে। দাদা তুমি তাড়াতাড়ি বিয়েটা করে নাও, তাহলে আমি আরো ভালো ভালো খাবার খেতে পাবো। আরে যখন থেকে আশীর্বাদ মিটেছে না, তারপর থেকে স্নেহা কিছু না কিছু পাঠাতেই থাকে। আর হ্যাঁ, আমি ভাবছি যে পরের সপ্তাহে যখন আসবে আরো কিছু নতুন খাবার পাঠাবে। আরে হ্যাঁ ভাই, পরের সপ্তাহে দেখবে আবার একটা অন্য কিছু খাবার পাঠাবে। দাদা তুমি যখন বৌদির সঙ্গে কথা বলো না, তখন আমাদের দিক থেকে খুব ভালো ভালো করে কথা বলে দিও, আর আমার কথাও বলো, খাবারটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর আমিও স্নেহার সঙ্গে কথা বলবো, এত সুন্দর খাবার বানায়, আর সবাইকে বলবো আমার বৌমা খুব সুন্দর খাবার রান্না করতে পারে। প্রীতমের সঙ্গে স্নেহার আশীর্বাদ 2 সপ্তাহ আগেই হয়েছে। তারপর থেকেই স্নেহা প্রতি সপ্তাহে সপ্তাহে কিছু না কিছু নতুন খাবার পাঠায়, আর শ্বশুরবাড়ির সবাই খেয়ে খুব ভালো বলে। তুমি তো আমাদের কাছে পুরো ফেমাস হয়ে গেছো। মায়ের তোমার হাতে খাবার খেয়ে খুব ভালো লেগেছে। আমি খুব খুশি হয়েছি, আমিও চাই সবাইকে রান্না করে খাওয়াতে। আর ভাই তো একটুকু অপেক্ষাও করতে চায় না, বলে কবে বিয়ে করে বৌদিকে নিয়ে আসবি, বৌদির হাতে নতুন নতুন রেসিপির খাবার খাবে। আচ্ছা ঠিক আছে, আমি যখন ওখানে যাব আমি প্রতিদিন তোমাদেরকে নতুন নতুন ডিশ বানিয়ে খাওয়াবো। আচ্ছা শোনো না, আগের সপ্তাহে মায়ের জন্মদিন, মাকে কি দেওয়া যায় বলো তো? ও আচ্ছা, মায়ের জন্মদিন, ঠিক আছে, আমি নিজের হাতে কেক বানিয়ে মাকে খাওয়াবো। সত্যি? মা তাহলে খুব খুশি হবে বলো। হ্যাঁ তুমি দেখবে, আমি এত সুন্দর কেক বানাবো না, ওরকম কেক মা বাইরে কোনোদিনও খায়নি। আচ্ছা ঠিক আছে, তাই তুমি মায়ের জন্য বানিও, আর আমি মায়ের জন্য একটা ভালো থেকে গিফট কিনে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। স্নেহা ও শাশুড়ির জন্মদিনে একটা ভালো কেক পাঠায়, আর সেটা দুর্গাদেবী খুব আনন্দ সহকারে কাটলো। আর পাশের বাড়ির মীরাকে জানানোর জন্য ওকে একটু কেক দিয়ে আসতে গেল। সেখানে গিয়ে দুর্গাদেবী বলে, আরে মীরা, কোথায় গো? তোমাকে তো দেখতেই পাচ্ছি না। আর কোথায় যাব আমি, এখানেই তো আছি, এসো এসো। এই নাও, কেকটা খেয়ে বলো তো কেমন হয়েছে। আরে বাহ, কেকটা তো খুব সুন্দর দেখতে, আর খেতেও খুব সুন্দর। বলি এত সুন্দর কেক কোথা থেকে কিনেছো? কোথা থেকে আবার কিনবো, এটা তো আমার বৌমা বানিয়েছে গো। তোমার বৌমা তো মনে হয় খুব স্মার্ট, ঘরেতে আবার কেক বানায়। আরে হ্যাঁ, আমার বৌমা ঘরে বানায়, আর খুব ভালো রান্নাও করতে পারে। মনে হয় আমাকেও এরকম ভাবেই চেটে খেতে হবে সারা জীবন, এখন তুমি যেমন খাচ্ছ। আরে হ্যাঁ হ্যাঁ, বৌমার হাতের রান্না খেতে পাচ্ছ, খুশি তো হবেই। এটা তো শুধু কিছুই নয়, ঘরে তো অনেক রকমের রান্না করে গো, পাস্তা, চিজ, ম্যাগি, পিৎজা, বার্গার, আরো অনেক কিছু। আরে আমিও তাহলে এবার থেকে বউয়ের জন্য অপেক্ষা করব। তোমার বউ এলে তাহলে নতুন নতুন খাবার তো খেতে পারবো। হ্যাঁ, আর কিছুদিন পরেই তো ওদের বিয়ে হয়ে যাবে, তারপর প্রতিদিন আমাদের বাড়িতে এরকম ভালো ভালো রান্না হবে, তোমাকে মাঝে মাঝে দিয়ে যাব, কেমন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আসি গো এবার, বাকি সবাইকে তো কেক দিতে হবে। দুর্গাদেবী মীরাদেব জ্বালানোর জন্য গোটা পাড়াকে কেক দিয়ে আসে, আর সবাই খেয়ে খুব ভালো বলেছিল। তারপর দুর্গাদেবী ঘরে এসে বলে, আরে তোমরা দুজন তো মীরার মুখটা একবার দেখতে যেতে পারতে, যা মুখটা হয়ে গিয়েছিল না, একেবারে ছুঁচোর মতন হয়ে গিয়েছিল, তোমাদের আর কি বলবো আমি। মা তুমি একটাও চান্স ছাড়ো না না মীরা আন্টিকে জানানোর জন্য। আরে কেন ছাড়বো আমি, তোরা তো দেখেছিস সারা পাড়াতে কেমন উল্টো পাল্টা করে কথা বলে বেড়ায়। এবার তো মনে হচ্ছে তোমার পিছনেই পড়ে যাবে। স্নেহাকে বিয়ে করে আনার পর থেকে তুমি সত্যি কথা বলছিলে না মিথ্যে কথা বলছিলে, এবারে সেটা দেখা যাবে। আরে আসুক না, আসুক না, কি হয়েছে, আমি কি ভয় পাই নাকি? পরের সপ্তাহে তাদের বিয়ে হয়ে যাবে, তারপরেই বৌদি আমাদের বাড়িতে চলে আসবে, কি আনন্দ হচ্ছে। হ্যাঁ, এরপর থেকে আমি মীরাকে জ্বালাবো, তোরা দেখে নিবি। স্নেহার শ্বশুরবাড়ির লোকজন খুব স্বপ্ন দেখেছিল স্নেহা এই বাড়িতে আসবে বলে। প্রীতমের বিয়ে খুব ধুমধাম করে আয়োজন করা হয়। তারপর স্নেহা যখন বাড়িতে এলো, তখন দুর্গাদেবী ওকে বলে, বৌমা, আজ তোমার শ্বশুর বাড়িতে প্রথম দিন, আজকে প্রথম দিনে তুমি বাড়ির লোকজন কিছু একটা ঝটপট করে সুন্দর দেখে বানিয়ে খাইয়ে দাও তো। হ্যাঁ মা ঠিক আছে, আমি সবার জন্য স্ট্রবেরি কেক বানাচ্ছি। আরে বাহ, স্ট্রবেরি কেক! স্ট্রবেরি কেক খেয়ে তো আত্মীয়রা সব খুশি হয়ে যাবে। মা কিচেনটা কোথায় আমাকে একটু দেখিয়ে দিন। আসো আসো, আমার সঙ্গে আসো, আমি তোমাকে রান্নাঘর দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে মা, আমি বানিয়ে দিচ্ছি, আপনি যান। ঠিক আছে, তুমি বানিয়ে নাও, আমি ততক্ষণ আত্মীয়দের দেখছি। স্নেহা স্ট্রবেরি কেক বানানোর জন্য সবকিছু জিনিস খুঁজে নেয়, কিন্তু একটা জিনিস সে খুঁজে পায় না। আরে এখানে তো মাইক্রোওভেনটাই নেই, তাহলে আমি কেক বানাবো কি করে? মাকে তো এখন বলে দিলাম যে আমি কেক বানাবো, কিন্তু বানাবোটা কিভাবে? হে ভগবান, এবার আমি কি করব?
স্নেহা আগে কখনো মাইক্রোওভেন ছাড়া কেক বানায়নি, তাই ও কেকের বদলে ক্ষীর বানিয়ে দেয়। তারপর কিছুক্ষণ পর দুর্গাদেবী এসে স্নেহাকে জিজ্ঞাসা করে, স্নেহা, হয়ে গেছে তোমার স্ট্রবেরি কেক বানানো? আসলে মা আমি সবার জন্য ক্ষীর বানিয়েছি। কি, ক্ষীর বানিয়েছো? কিন্তু কেন? আমি যদি এখন মাইক্রোওভেনের কথা বলি তাহলে মনে করবে যে আমি প্রচুর খরচ করি। এত তাড়াতাড়ি এসব বললে হবে না, আমি বরং এখনো অন্য কিছু বাহানা দিয়ে দিই। আসলে মা আজকে আমার প্রথম দিন তো, তাই আমি ভাবলাম যদি কিছু ভুল করে ফেলি সেজন্যই ক্ষীর বানিয়েছি। আমি যে সবাইকে বাইরে বলে এলাম আমার বৌমা আজকে স্পেশাল একটা খাবার বানাচ্ছে, কিন্তু তুমি তো ক্ষীর বানিয়েছো। আজ বরং থাক, অন্য কোনোদিন তোমার স্ট্রবেরি কেক খাওয়াবো। আচ্ছা ঠিক আছে মা। স্নেহা তো আজকের দিনটা এটা ওটা বলে কাটিয়ে দিয়েছিল, কিন্তু পরের দিন দুর্গাদেবী স্নেহার কাছ থেকে পিৎজা খেতে চেয়েছিল, আর সুদীপও খেতে চেয়েছিল। হ্যাঁ বৌদি, আমি কবে থেকে ভাবছিলাম তুমি যে কবে আমাদের বাড়িতে আসবে আর এসে আমাকে নতুন নতুন রেসিপির রান্না খাওয়াবে, আর আজকেও একটু স্পেশাল কিছু একটা বানিয়ে দাও, ওই ধরে নাও পিৎজা। হ্যাঁ কিন্তু হ্যাঁ, বানিয়ে দেবে, কেন বানিয়ে দেবে না? প্রতি সপ্তাহে তো স্নেহা খুব ভালো ভালো খাবার পাঠাতো। বৌদি, ওটা যখন বানাবে আগের বারেরটার মতো যেমন চিজ দিয়ে বানিয়েছিলে এটাও সেরকমই বানাবে। আমি অন্য কাজগুলো করে নিচ্ছি, তুমি বরং পিৎজাটা বানিয়ে নাও বৌমা। আচ্ছা ঠিক আছে। এরপর স্নেহা রান্নাঘরে আসে আর এসে ভাবতে থাকে কিভাবে সে সবার হাত থেকে বাঁচবে। আচ্ছা পিৎজা তো চাটুতেও করা যায়, এবারে চাটুতে করে দেখি কেমন হয়। স্নেহা পিৎজা একটি চাটুতে বানায়, কিন্তু আগের মতো হয় না। এরপর তার শাশুড়ি এবং সুদীপ এসে বলে, আরে স্নেহা, তোমার পিৎজা হয়ে গেছে? হ্যাঁ মা, কিন্তু এটা তো সেরকম হয়নি তুমি যেমন আগে বানিয়ে দিতে। হ্যাঁ বৌদি, এটা তো পুরোটাই আলাদা। আচ্ছা বৌমা, তুমি আমাকে একটা সত্যি কথা বলবে, তুমি কি ওইসব খাবারগুলো বাইরে থেকে অর্ডার করে আমাদেরকে পাঠাতে? কালকে তুমি কেক বানালে না, আবার আজকে পিৎজাটা এরকম ভাবে বানিয়েছো। না না মা, এরকম কোনো ব্যাপার নয়। বৌদি, তুমি যখন এসেছিলে আমি ভেবেছিলাম তুমি নতুন নতুন খাবার বানিয়ে আমাদেরকে খাওয়াবে, এখন তো দেখছি তুমি কিছুই বানাতে পারো না। তাহলে কেন শুধু শুধু মিথ্যে কথা বলতে গিয়েছিলে? নাই মিথ্যে বলতে পারতে। আমি জানতাম না আমার বৌমা এত মিথ্যাবাদী হবে। আরে না না মা, আপনি আমাকে ভুল বুঝছেন। ব্যাস, অনেক হয়েছে, আমি আর কিছু শুনতে চাই না। স্নেহা বোঝানোর আগেই দুর্গাদেবী এবং সুদীপ স্নেহাকে ভুল বুঝে সেখান থেকে চলে যায়। এরপর আজকে সন্ধ্যায় এমন একটা ঘটনা ঘটলো যাতে স্নেহার মুখে হাসি ফুটে যায়। আরে তোমরা সবাই কোথায়? এখানে আসো, তাড়াতাড়ি এসো, আমি কেক বানিয়েছি সবার জন্য। কেক? কিন্তু তুমি তো... ওইসব ছাড়ুন না মা, আগে খেয়ে দেখুন তো এই কেকটা কেমন হয়েছে। আরে বাবা, এই কেকটা তো পুরো চকলেটের। তাহলে তুমি এইসব আগের দিন বানাওনি কেন? মা আমার কাছে এটা ছিল না, মানে এই মাইক্রোওভেনটা ছিল না। হ্যাঁ মা, আমার এক বন্ধু আমার বিয়ের জন্য একটা গিফট দিয়েছে, আর ওই গিফটে যখন খুলে দেখলো ওতে মাইক্রোওভেন ছিল। মাইক্রোওভেন দেখে তো খুব খুশি হয়ে গেল, আর ও এমনিতেও বলছিল যে মাইক্রোওভেন না হলে ওসব খাবার নাকি ভালো করে বানানো যায় না। আরে বৌমা, তুমি তো আমাদেরকে আগেই বলতে পারতে, আমি তোমার জন্য মাইক্রোওভেন কিনে নিয়ে আসতাম। শুধু শুধু আমি তোমাকে মিথ্যেবাদী বললাম। আসলে মা আমি ভেবেছিলাম আমি যদি আপনার থেকে মাইক্রোওভেন চাই তাহলে আপনি আমাকে খারাপ মনে করবেন, তাই আমি কিছু বলিনি। আচ্ছা ঠিক আছে, সব ম্যাটার যদি শেষ হয়ে যায় তাহলে এবারে কেকটা খাওয়া যাক, কি বলো? আরে দাঁড়া, ওই মীরাকে একটু জ্বালিয়ে আসি। আরে মীরা, শুনতে পাচ্ছ? চম্পানগর গ্রামে মোনালিসা দেবী তার 3 ছেলে কমল, মৃন্ময় এবং সুজয়ের সঙ্গে বাস করত। ছেলেদের বিয়ের বয়স হয়েছে ভেবে মোনালিসা দেবী আর দেরি না করে 3 ছেলের জন্য পাত্রী দেখা শুরু করে দেয়। এমনই একদিন পাত্রীপক্ষের সন্ধান নিয়ে একটি ঘটক মোনালিসা দেবীর কাছে আসে ও সে বলে, দেখুন মোনালিসা দেবী, এগুলো শহরের সব থেকে ধনী পরিবারের মেয়ে, দেখতে যেমনই সুন্দর তেমনই সর্বগুণ সম্পূর্ণ। আর সব থেকে সুবিধা যেটা সেটা হচ্ছে আপনি একটি বাড়িতেই 3টি মেয়ে পেয়ে যাবেন, এতে করে আপনাকে বেশি ঝামেলাতেও পড়তে হবে না। তাহলে তো বেশ ভালোই হবে, আমি এরকমই খুঁজছিলাম, আমায় আর আলাদা করে মেয়েও খুঁজতে হবে না। আর যেহেতু 3 বোন, আমার সংসারকে ভালো করে মানিয়ে গুছিয়ে রাখবে। আচ্ছা ঘটক মশাই, আপনি বরং পাত্রীপক্ষের বাড়িতে খবরটা দিয়ে দিন, আমি কালই আমার 3 ছেলেকে নিয়ে মেয়ে দেখতে যাব। ওসব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আমি আগে থেকেই সব ব্যবস্থা করেই এসেছি। এখন আপনি শুধু কখন যাবেন সেটা বলে দিন, আমি সব কিছুই রেডি করে রাখবো। আচ্ছা মোনালিসা দেবী, তাহলে আজ আমি আসছি, কাল আবারও দেখা হবে। এভাবেই বলে ঘটক মশাই সেদিন মোনালিসা দেবীর বাড়ি থেকে চলে যায়। এইভাবে সেদিনটা কেটে যায়।
পরের দিন মোনালিসা দেবী তার 3 ছেলেকে নিয়ে মেয়ে দেখতে অভিকবাবুর বাড়িতে যায়। অভিকবাবুর 3 মেয়ে রীতা, রিয়া ও রঞ্জনাকে দেখতে খুবই সুন্দর ছিল। আর এদিকে মোনালিসা দেবীর ছেলেরাও ভালো কাজ করায় তাদের উভয় পক্ষেরই পছন্দ হয়ে যায়। এরপর সকলের সম্মতিতে কয়েকদিনের মধ্যেই তাদের বিয়ে সম্পন্ন হয়ে যায়। বিয়ের পরের দিন মোনালিসা দেবীর 3 ছেলে কমল, মৃন্ময় ও সুজয় কাজের সূত্রে কিছুদিনের জন্য বাইরে চলে যায়। তখন কি ব্যাপার, এত বেলা হয়ে গেল, বাড়িতে 3-3টে বৌমা এসেছে, তাও এখনো পর্যন্ত ঘরের কোনো কাজ কমপ্লিট হয়নি? কি জানি বাবা, আমাদের সময় এরকম ছিল না, আমরা তো সূর্য ওঠার আগেই উঠে পড়তাম। মোনালিসা দেবী এসব কথা ভাবছিল। ঠিক সেই সময় তার 3 বৌমা সেখানে আসে। তাদেরকে দেখে মোনালিসা দেবী বলে, তোমরা উঠে পড়েছো? যাও গিয়ে ফ্রেশ হয়ে দাও, আজ তোমাদের এই বাড়িতে প্রথম দিন, তারপর তোমাদের আজ রান্নাবান্নাও করতে হবে। কি, আমরা রান্না করব? নেভার! আপনার মাথা কি খারাপ আছে নাকি? আমরা 3 বোন কোনো দিনও রান্নাঘরে যাইনি। এখন বরং আপনি যান, আমার জন্য গ্রিন টি বানিয়ে আনুন। আর হ্যাঁ, আমার জন্য ব্ল্যাক কফি বানাবেন, অল্প চিনি দেবেন, ওকে? কারণ আমি বেশি চিনি খাই না। মা, আমার জন্য লিকার চা হলেই হবে, তবে চায়ের সঙ্গে পকোড়া না খেলে আমার আবার হয় না, তাই আমার জন্য কয়েকটা পকোড়া বানাবেন। মোনালিসা দেবী তার 3 বৌমার মুখে এরকম কথা শুনে হতবাক হয়ে যায় ও সে তখন বলে, কিন্তু বৌমা, আমি তোমাদের জন্য এত কিছু কিভাবে বানাবো? কেন, বানালে আপত্তি কোথায়? তাহলে আপনি কি ভেবেছিলেন আপনি আমাদেরকে খাটাবেন আর বসে বসে খাবেন? আপনার মনস্কামনা কখনোই পূরণ হবে না শাশুড়ি মা, কারণ আজ থেকে বাড়ির সব কাজ আপনাকেই করতে হবে। এভাবেই সেদিন মোনালিসা দেবীর 3 বৌমা তাকে উল্টোপাল্টা কথা বলতে থাকে। প্রথম দিন এসেই এরকম কথা শোনাবে মোনালিসা দেবী স্বপ্নেও ভাবেনি। এরপর মোনালিসা দেবী কাউকে কিছু না বলতে পেরে নিজেই গিয়ে বাড়ির সমস্ত কাজকাম করতে থাকে। এভাবেই বেশ কয়েকদিন চলতে থাকে। এমনই একদিন মোনালিসা দেবীর বড় বৌমা রীতা এসে বলে, এই যে মা, আপনি এখনো এই কাজ নিয়ে পড়ে আছেন? এই রিয়া, বাজারের ব্যাগটা দে তো, আর একটু বড় দেখে ব্যাগ নিয়ে আয়, অনেক কিছু কেনাকাটার আছে। সে আর বলতে হবে না দিদি, আমি সব থেকে বড় ও মজবুত ব্যাগটাই নিয়ে এসেছি। হ্যাঁ, এই নিন ধরুন, আগে বাজার করে নিয়ে আসুন। কিন্তু বৌমা, আমি কেন বাজার করব? বাড়িতে বাজার করার জন্য রামু তো আছে, ওই তো এত বছর ধরে আমাদের বাড়ির বাজার করে আসছে। হ্যাঁ, রামু আছে নয়, রামু ছিল, আর আজ থেকে রামুকে মানা করে দিয়েছি। আপনি তো অবসর সময় সেই বসেই থাকেন, তাই এবার থেকে না হয় আপনিই বাজার করবেন। রীতার কথা শুনে মোনালিসা দেবী মনের দুঃখে কেঁদে ফেলে ও শেষে বলে, বৌমা, তোমরা আমার উপরে দয়া করো, আমি এই বয়সে হাঁটতে পারবো না, আর তার উপরে বাজারের ব্যাগ নিয়ে কিভাবে বাড়ি ফিরবো? এমন করে বলছে যেন ওনাকে দিনমজুরের কাজে পাঠাচ্ছি। দেখতে পাচ্ছেন না, শুধু শুধু মাস গেলেই 3000 টাকা করে গুনতে হয়। আপনার ছেলেদের রোজগার ভালো বলে কি যেখানে যেমন ইচ্ছা টাকা খরচ করতে হবে, যে বাজার করার জন্য লোক রাখতে হবে? এদিকে নিজে তো টাকা রোজগার করেন না, তাই টাকার মর্ম অত বুঝবেন না। আর হ্যাঁ, আপনি যদি এই কথাগুলো আপনার ছেলেদেরকে বলার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনার বিপদ আপনি নিজেই বাড়িয়ে আনবেন, এই আমরা বলে দিলাম। এভাবেই দিনের পর দিন মোনালিসা দেবীর উপরে তার 3 বৌমার অত্যাচার বেড়েই চলেছিল। সে না পারত কাউকে কিছু বলতে, আর না পারত কিছু করতে। তারা 3 জন সারাদিন বসে বসে টিভি দেখত, আর মোনালিসা দেবীকে সময় সময় এটা সেটা অর্ডার করত। তার উপরে মাঝে মধ্যে খাবারের গন্ডগোল হলে আরও বেশি অত্যাচার করত। এমনই একদিন সকালে, এই নাও বৌমা তোমাদের চা, আর ছোট বৌমা, আজ তোমার পকোড়াটা হতে একটু সময় লাগবে। হ্যাঁ, সে তো আমি জানি, আপনি কোনোদিন আমায় ঠিক সময়ে খাবার দিয়েছেন? এখন দিদিদের দিন, আর ওখান থেকে সরে যান, দেখতে পাচ্ছেন না আমি টিভি দেখছি? রঞ্জনার কথা শুনে মোনালিসা দেবী মন খারাপ করে সেখান থেকে যাবে কি, ঠিক তখনই রিয়া বলে ওঠে, ইচ্ছি, কি বাজে খেতে! কি তৈরি করেছেন এটা? আপনাকে ব্ল্যাক কফি উইদাউট সুগার বলেছিলাম, আপনি চিনি দিয়েছেন কেন? ও গড, আমার লিকার চায়ের কথা বলেছিলাম, এত কালো আলকাতরার মতো এটা কি বানিয়েছেন? আসলে বৌমা,
আমার তো বয়স হয়েছে, তাই ঠিক মনে রাখতে পারি না, আর চোখেও খুব একটা ভালো দেখতে পাই না, তাই মাঝে মধ্যে একটু আধটু ভুল হয়ে যায়। মোনালিসা দেবীর কথা শোনা মাত্রই রিয়া তার চায়ের কাপটা ছুঁড়ে ফেলে দেয় ও মোনালিসা দেবীকে সেটা পরিষ্কার করতে বলে। এরপর মোনালিসা দেবী কিছু না বলেই সেগুলোকে পরিষ্কার করে দিয়ে বাজারে চলে যায় এবং রান্না করে 3 বৌমাকে খেতে দেয়। এভাবেই আরও কিছুদিন কেটে যায়। এমনই একদিন, শুনুন, আমরা 3 বোন একটু শপিংয়ে বের হব, আপনি ঘরগুলো একটু ধুয়ে মুছে ভালো করে পরিষ্কার করে রাখবেন, বুঝেছেন? কিন্তু বৌমা, আমার যে কোমরে ব্যথা, আমি সব ঘর কিভাবে মুছবো? সে কিভাবে মুছবেন আপনি জানেন। এই তোরা চল, আমাদের দেরি হয়ে যাচ্ছে। এরপর তারা 3 জন শপিংয়ের জন্য বেরিয়ে পড়ে। মোনালিসা দেবী ঘর মুছতে মুছতে বলতে থাকে, হে ঈশ্বর, জানি না এই যন্ত্রণা থেকে কবে মুক্তি পাবো। কত শখ করে 3টে বৌমা নিয়ে এলাম, আর এখন আজ এই দিন দেখতে হচ্ছে। এর থেকে তো মরে যাওয়া অনেক ভালো ছিল। এখন আবার ওদের স্নান করার জন্য জলও তুলতে হবে। এভাবেই মনে করতে করতে মোনালিসা দেবী বাথরুমে জল ভরতে চলে যায়। এমন সময় মোনালিসা দেবী বালতি ভর্তি জল নিয়ে হঠাৎই পা পিছলে পড়ে যায় ও তখন সে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। ঠিক সেই সময় রীতা, রিয়া, রঞ্জনা ও তাদের বাবা অবিকবাবু সেখানে আসে। অবিকবাবু মোনালিসা দেবীকে পড়ে থাকতে দেখে বলে, এই যে মোনালিসা দেবী, আপনার কি হলো? আপনি এভাবে শুয়ে আছেন কেন? এই যে রিয়ামা, তোর শাশুড়ি মাকে বিছানায় নিয়ে যা, উনি হয়তো অসুস্থ হয়ে পড়েছেন। আমি এক্ষুনি ডাক্তার ডেকে নিয়ে আসছি। এভাবেই বলে অবিকবাবু ডাক্তার ডাকতে যান। কিছুক্ষণ পর সে সেখানে একটি ডাক্তারকে সঙ্গে করে নিয়ে আসে। ডাক্তারবাবু মোনালিসা দেবীর চেক আপ করার পর বলে, পেশেন্টের অবস্থা খুবই খারাপ। নিয়মিত ভালো করে খাবার না খাওয়ার জন্যই উনি এত দুর্বল হয়ে পড়েছেন, আর সে কারণেই উনি পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছেন। এখন ওনাকে ভালোভাবে যত্ন নিতে হবে, আর আমি কয়েকটি পুষ্টিকর খাবার লিখে দিচ্ছি, এগুলো নিয়মিত খাওয়াবেন। দেখে তো মনে হচ্ছে উনি এই বাড়িতে কোনোই ভালো মন্দ খাবার পান না। হ্যাঁ, সে তো ঠিকই আছে ডাক্তারবাবু, কিন্তু এই বাড়িতে খাওয়া দাওয়ার অভাব তো হতেই পারে না। আর যেখানে আমার 3টে মেয়ে আছে, ওরা তো মনে হয় ওর শাশুড়ি মাকে কোনো কাজই করতে দেয় না। দেখুন অবিকবাবু, যেটা সত্যি আমি সেটাই বলেছি, এখন আপনারাই ভাবুন কোনটা ঠিক আর কোনটা ভুল। ডাক্তারবাবু এভাবেই মোনালিসা দেবীর ব্যাপারে বলতে থাকে। ঠিক সেই সময় মোনালিসা দেবীর জ্ঞান ফেরে ও সে তখন রিয়ার বাবা অর্থাৎ অভিকবাবুকে সব ঘটনা বলতে থাকে। সব কিছু শোনার পর, ছি ছি, এ আমি কি শুনছি? আমি তোদেরকে ছোট থেকে এই শিক্ষা দিয়ে বড় করেছি, একজন বয়স্ক মানুষের উপরে তাহলে তোরা এরকম ভাবে অত্যাচার করতিস? এখানে যদি ওটা তোর মা হতো তাহলেও কি তোরা এরকম করতে পারতিস বল? না বাবা, আসলে আমরা... চুপ, একদম চুপ। আর আমায় বাবা বলে ডাকবি না, আমার এখন ঘৃণা পাচ্ছে তোদেরকে মেয়ে বলে পরিচয় দিতে। অবিকবাবু এভাবে বললে তারা 3 বোন তাদের ভুল বুঝতে পারে ও তখন তারা 3 জনে মোনালিসা দেবীর কাছে ক্ষমা চাইতে থাকে। মোনালিসা দেবীও নিজের মেয়ে মনে করে তাদেরকে ক্ষমা করে দেয়। এরপর থেকে তারা 3 বোনে মোনালিসা দেবীকে মায়ের মতো করেই যত্ন নিতে থাকে। এটা দেখে সকলেই খুব খুশি হয়ে যায় এবং তারা সকলে মিলে হাসি খুশি ও সুখে শান্তিতে বসবাস করতে থাকে।